হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের মাধ্যমিকে 2024 সালে আসা ঘোষ সেন্টার উত্তরপত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগের দিন আমরা আলোচনা করে নিয়েছি বিভাগ ক এবং খ নিয়ে, আজকে আমরা গ নিয়ে আলোচনা করব। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ ক এবং খ এর অ্যান্সার পত্রগুলো দেখোনি, তারা দেখে নেবে, প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে। তো চলো আজকে আমরা বিভাগ গ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিভাগ গতে কী কী কোশ্চেন আছে এবং তার উত্তরগুলো কী হবে সেইগুলো আমরা আলোচনা করব। তো চলো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা যদি আমরা দেখি, তাহলে প্রথম কোশ্চেনটাতে দেখো ফায়ার আইস এর সংকেত লিখতে বলেছে। ফায়ার আইসটা কি? ফায়ার আইসটা তোমরা সবাই জানো যে এটা হচ্ছে কি মিথেন হাইড্রেট, তাই তো, মিথেন হাইড্রেট। তো মিথেন হাইড্রেটের সংকেতটা যদি আমরা দেখি, তাহলে এটার অ্যান্সারটা আমরা কি পাবো? প্রথম যে কোশ্চেনটা সেটার অ্যান্সারটা হচ্ছে 4CH4 23H2O। এটা কোথায় পাওয়া যায় যদি জিজ্ঞেস করি, এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে মিথেন হাইড্রেটটা কোথায় পাওয়া যায়, তখন এটা কি বলবো যে সমুদ্রের তলদেশে, অর্থাৎ গভীর সমুদ্রের নিচে আমরা কি পাবো? মিথেন হাইড্রেটটা পাবো, ঠিক আছে, অর্থাৎ 4CH4 23H2O। এর পরের কোশ্চেনটাতে কি বলেছে? বলেছে যে এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়, মানে এই যে মিথেন হাইড্রেটটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি মিথেন হাইড্রেট, মিথেন মিথেন হাইড্রেট, ঠিক আছে। তো প্রশ্নটা হচ্ছে এই যে মিথেন হাইড্রেট, সেই মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেনটা পাওয়া যায়, এইটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এখানে দেখো যে এটা যদি সমুদ্রের তলদেশে থাকে, তার মানে কি এই জলটাকে যদি আমি বার করে দিতে পারি, তাহলে সেখান থেকে কি বেরিয়ে যাবে? আমাদের মিথেনটা পেয়ে যাব। তাহলে মিথেনটাকে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? মিথেনটা আমি কিভাবে পাবো বলেছে, ঠিক আছে। তাহলে এই যে মিথেন হাইড্রেটটা আছে, সেই মিথেন হাইড্রেটটাকে কি করতে হবে? উত্তপ্ত করতে হবে। তাহলে জলের অণুগুলো বেরিয়ে গিয়ে আমার কি পড়ে থাকবে? মিথেন পড়ে থাকবে, ঠিক আছে। অর্থাৎ চাপ হ্রাস করতে হবে বা উত্তপ্ত করে, ঠিক আছে, উত্তপ্ত উত্তপ্ত করে, ঠিক আছে, মিথেন মিথেন পাওয়া যাবে, ঠিক আছে, পাওয়া যাবে। ক্লিয়ার হয়েছে অ্যান্সারটা? অ্যান্সারটা তাহলে ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে মিথেন হাইড্রেটটা আছে, অর্থাৎ ফায়ার আইসটা রয়েছে, ফায়ার আইস থেকে আমি যদি এটাকে চাপ কমাতে পারি অথবা আমি যদি উত্তপ্ত করি, তাহলে সেখান থেকে আমার কি উৎপন্ন হবে? মিথেন উৎপন্ন হবে। তাহলে মিথেন কিভাবে পাবো? চাপ হ্রাস করে বা উত্তপ্ত করে এর থেকে আমরা মিথেনটা পাবো। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটাতে কি বলেছে দেখো, এটা একটা অঙ্ক দিয়েছে। -3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন 750 সিসি। গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন 1 লিটার হয়। এর চূড়ান্ত উষ্ণতা কত? এখানে দিকে জিজ্ঞেস করেছে উত্তপ্ত করলাম, ঠিক আছে, দিয়ে কি হচ্ছে? আয়তনটা 1 লিটার হচ্ছে, যে যে তাপমাত্রাটা লাগছে, চূড়ান্ত তাপমাত্রাটা লাগছে, সেই তাপমাত্রাটা আমাকে এখানে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে কিভাবে বার করব? দেখো আগে অঙ্কটাতে যেগুলো বলেছে মানগুলো, সেইগুলো আমরা লিখে নেব। তাহলে প্রথমে যদি আমরা মানগুলো লিখে নিই, তাহলে এখানে দেখো কি কি বলে দিয়েছে। এখানে টি1 এটা প্রথম উষ্ণতা, ঠিক আছে, তাহলে টি1টা কত? -3 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে যদি আমরা কেলভিনে করি, তাহলে কত করতে হবে? 273 যোগ করতে হবে। তাহলে -3 + 273, এটাকে যদি যোগ করি তাহলে কি পাবো? 270 পাবো। এত কেলভিন হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো আমাকে টি2টা বার করতে বলেছে, তাই তো, চূড়ান্ত উষ্ণতা বার করতে বলেছে। ভি1টা কত বলো? ভি1টা এখানে বলে দিয়েছি দেখো 750 সিসি, 750 সিসি। ক্লিয়ার হয়েছে? আর ভি2টা কত? যখন আমি উষ্ণতা বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে কি হচ্ছে? 1 লিটার হচ্ছে, তার মানে কি ভি2টা কত হয়ে যাচ্ছে? 1 লিটার। 1 লিটার মানে কি? সেটা 1000 সিসি, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখো যে এই যে টি1 ভি1 এদের একটা রিলেশন আমরা দেখতে পাই। সেই রিলেশনটা কি বলো তো? এখানে আমরা কি পাবো? ভি1/টি1 সমান ভি2/টি2 পাবো, তাই তো। তাহলে এইভাবে যদি আমরা বার করি, তাহলে দেখো যে যদি মানগুলো বসাই, তাহলে এখানে কি পাবো? ভি1/টি1, ঠিক আছে, ভি2/টি2, এটা পাচ্ছ, ঠিক আছে। এবার দেখো আমি যদি এখান থেকে টি2টা বার করি, তাহলে টি2টা এটার সাথে এটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে টি2 ভি1 সমান ভি2 টি1। তাহলে এখান থেকে যদি আমরা টি2টা বার করি, টি2 সমান কত হবে? ভি2 টি1/ভি1, ঠিক আছে। এবার এইগুলোকে তুমি মানগুলো বসাও। মানগুলো কি কি পেলে? ভি2টা কত? ভি2টা হচ্ছে 1000, ঠিক আছে, ইন্টু টি1টা কত? 270 বাই ভি1টা কত? 750, ঠিক আছে। তাহলে এইগুলো কাটাকাটি করে দেখতে পাবে যে অ্যান্সারটা কত এসছে? 360 কেলভিন এসছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কত আসছে আমাদের? 360। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্সারটা আমাদের 360 কেলভিন বেরোবে, ঠিক আছে।
চলো পরেরটা দেখে নিই। পরেরটা তো দেখো অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছে সেটাও একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে। তাহলে তোমাকে শুধুমাত্র সূত্র জানতে হবে। যেমন আগেরটাতে কি সূত্র কাজে লাগলো, V1/T1 সমান V2/T2 লাগলো। তাহলে এখানে আগে প্রথমে আমরা মানগুলো বসাবো, কোনটার কি কি দিয়েছে, সেখান থেকে আমরা সূত্র ধরে আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো অঙ্কটাকে যদি আমরা দেখি, 4 অ্যাটমোস্ফিয়ার চাপে ও 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে, ঠিক আছে। তাহলে প্রথমে চাপ বলে দিয়েছে, তাহলে আমরা কি নেব, পি নেব। পি কত বলে দিয়েছে, 4 এটিএম, ঠিক আছে, 4 অ্যাটমোস্ফিয়ার বলে দিয়েছে। তাহলে এখানে দেখো যে যদি 4 আমি কি পেলাম, চাপটা পেলাম। এবার বলে দিয়েছে উষ্ণতা, উষ্ণতা এখানে টি, টি কত বলে দিয়েছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কি করব, কেলভিনে করব। তাহলে কেলভিনে যদি করি তাহলে কত হচ্ছে দেখো, 27 প্লাস 273, তাহলে এটা যোগ করলে পরে আমরা কি পাবো, 300 পাবো, 300 কেলভিন। ক্লিয়ার হয়েছে। তারপরে কি দিয়েছে দেখো, তারপরে বলে দিচ্ছে গ্রামটা বলে দিয়েছে, 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে। অর্থাৎ আমাকে কি বলে দিয়েছে, ডাব্লু বলে দিয়েছে 8 গ্রাম। কার ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো যে এর মলিকুলার মাস কত হয়, বা মোলার মাস কত হয়, মোলার ভরটা যেটা সেটা কত হয়, 1 × 2 অর্থাৎ 2 গ্রাম হয়, তাই তো। হাইড্রোজেনের ক্ষেত্রে কত হবে, 2 হবে, একটা হাইড্রোজেনের জন্য 1, তাহলে 1 × 2, দুটো হাইড্রোজেনের রয়েছে সেই জন্য কত হয়ে যাচ্ছে, 2 গ্রাম। তাহলে মোলার মাসটা আমি কি পাবো, 2 গ্রাম পেয়ে যাব। এবার এই মোলার ভরটা কেন বার করলাম, মোলার ভরটা কেন বার করলাম সেইটা যদি আমরা বার করি তাহলে দেখো কি পাচ্ছি, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে পিভি সমান W/m/RT। এই সূত্রটা নিশ্চয়ই সবাই জানো। তাহলে এই সূত্রটাতে দেখো এমটা আমার দরকার আছে, সেই জন্য আমরা মোলার ভরটা বার করে নিলাম, যেহেতু জানি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয়, 2 গ্রাম হয়। তাহলে এবার যদি আমরা ফর্মুলাতে বসাই, দেখো পি কত বলে দিয়েছে, 4 বলে দিয়েছে, ভি বলেনি, ভিটা বার করতে হবে, আয়তন কত, সমান ডাব্লুটা কত বলে দিয়েছে, 8 বলে দিয়েছে, 8 গ্রাম, বাই এমটা কত, 2 গ্রাম, ইন্টু আর কত, আর এর মানটা দেখো বলে দিয়েছে কোশ্চেনে, 0.82, ঠিক আছে, ইন্টু আর টি বলে দিয়েছে কত, টি বলে দিয়েছে 300, ঠিক আছে, 300। এবার দেখো এটাকে যদি কাটাকাটি করি তাহলে এখানে 4 হয়ে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, ভি সমান কত হয়ে যাচ্ছে, 0.082 ইন্টু 300, ঠিক আছে। তাহলে এটা যদি আমি দেখি তাহলে এখানে আমাদের কত হয়ে যাচ্ছে, এটা যদি দশমিকটাকে ওঠায় তাহলে এটা হয়ে যাচ্ছে 1000, 1000 এদের দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে যাও, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 3 2 6, 3 8 24, তাহলে 24 6 হয়ে যাচ্ছে। তাহলে একটা দশমিক বসছে, তার মানে কি এখানে 24.6 এত লিটার, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের ভি বেরিয়ে গেল। তাহলে আমাদের কি হচ্ছে, 4 অ্যাটমোস্ফিয়ার চাপে ও 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে, 24.6 লিটার হবে। ক্লিয়ার হয়েছে। চলো পরেরটা দেখে নিই আমরা। এটাতে কি বলেছে দেখো, বলে দিয়েছে যে একটি সমবাহুত প্রিজমের পৃষ্ঠে একটি আলোকরশ্মি কত কোণে আপাতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে ন্যূনতম চ্যুতিকোণটা বলে দিয়েছে কত, অর্থাৎ ন্যূনতম চ্যুতিকোণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডেল্টা এম দিয়ে প্রকাশ করি, তাই তো। এটা বলে দিয়েছে 20 ডিগ্রি, 20 ডিগ্রি হবে। অর্থাৎ সমবাহু প্রিজমের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে কি হয়, সমবাহু যদি হয় তাহলে তাদের যে কোণটা হয় সেই কোণের মানটা কত হয়, প্রত্যেকটা কোণের মান হয় 60 ডিগ্রি, তাই তো। এটা সবারই জানা আছে সমবাহু প্রিজমের ক্ষেত্রে। তাহলে এখানে বলে দিয়েছে আলোকরশ্মি কত কোণে আপতিত হলে, অর্থাৎ আপাতন কোণটা বার করতে হবে। এখানে যেহেতু ন্যূনতম চ্যুতিকোণ বলে দিয়েছে, আপাতন কোণটা অর্থাৎ আই কত হবে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে যদি আমরা ডেল্টা বার করি, ডেল্টা সমান আমরা কি জানি যে I1 প্লাস I2, তারপরে কি হয়, মাইনাস এ হয়, তাই তো, I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে এখানে যদি আমরা দেখি ন্যূনতম প্রিজমের ক্ষেত্রে যখন প্রিজমটা চ্যুতিকোণটা ন্যূনতম হয় তখন কি ঘটে, I1 সমান I2 হয়ে যায় এবং R1 সমান কি হয়ে যায়, R2 হয়ে যায়, তাই তো, ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে। এটা শর্ত। ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে দেখো যে যদি আমরা বসাই এখানে ডেল্টা, আর এটা ডেল্টা থাকছে না, ডেল্টা মিনিমাম যদি করি তাহলে এটা কি হবে, I1 প্লাস I1 হয়ে যাচ্ছে, I2টাকে আমি কি করলাম, আয়ন বসালাম, মাইনাস এ। তাহলে এখানে দেখো যে ডেল্টা এম এর মানটা কত, 20, তাই তো, ন্যূনতম চ্যুতিকোণ 20 ডিগ্রি বলে দিয়েছিল। আর এখানে কি পাচ্ছ, 2 আয়ন পাচ্ছ, মাইনাস এ কত হচ্ছে, এ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে কত বসাবো, 60 বসাবো, 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এবার এটাকে যদি আমরা দেখি সমাধান করি তাহলে কত হচ্ছে, এইটা এদিকে আসলে পরে যোগ হয়ে যাবে, তাহলে 2 আয়ন সমান 20 প্লাস 60
সমান 80 হয়ে যাচ্ছে। আয়ন সমান কত হবে? আয়ন সমান হবে 80/2 সমান 40 ডিগ্রি। তাহলে আপাতন কোণের মানটা কত হয়ে যাচ্ছে? 40 ডিগ্রি। তাহলে একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোকরশ্মি 40 ডিগ্রি কোণে আপাতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ 20 ডিগ্রি হবে। ক্লিয়ার হয়েছে অ্যান্সারটা? তাহলে আমাদের অ্যান্সারটা কত হয়ে গেল? 40 ডিগ্রি হয়ে গেল। চলো পরেরটা দেখে নিই। পরের যে কোশ্চেনটা বলেছে সেটা কি বলেছে দেখো, 2 mm বেধের একটি কাঁচের ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মি কত সময় লাগবে তা গণনা করো। ঠিক আছে, অর্থাৎ এটা ধরে নাও একটা কাঁচ রয়েছে, তার বেধটা কত রয়েছে? 2 mm রয়েছে। ঠিক আছে, 2 mm। এই 2 mm-কে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে? 1000 দিয়ে গুণ করতে হবে, তাই তো? অর্থাৎ এটাকে আমাদের কি করতে হবে? 2 × 10⁻³ এটা হয়ে যাবে কি? মিটার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটাকে মিটার হচ্ছে। তাহলে এই বেধের একটা কাঁচ, সেই কাঁচটাকে অতিক্রম করতে একটা আলোকরশ্মির কতটা সময় লাগবে এইটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো যে মিউটা বলে দিয়েছি কত কাঁচের? 1.5। তাহলে মিউয়ের সাথে আমার ভি এর একটা যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমাদের সবার জানা, যেটা হচ্ছে যে মিউ সমান c/v। এই রিলেশনটা তোমরা সবাই জানো। তাহলে এখানে দেখো সিটা কত হচ্ছে? মানে শূন্য মাধ্যমে আলোর বেগ যেটা, সি এর মানটা কত পাই? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে আমরা ভিটা বার করব। ভি যদি বার করি তাহলে এখান থেকে ভি বার করলে কত হচ্ছে? c/μ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ভি সমান সি এর মানটা যদি বসায় 3 × 10⁸ বাই মিউটা কত? 1.5। তাহলে এটাই যদি কাটাকাটিতে করি তাহলে 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2 × 10⁸ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি পাচ্ছি? ভি এর মানটা পাচ্ছি 2 × 10⁸। তাহলে এখানে দেখো এই দশমিকটাকে যদি আমি ওঠাই তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এটাকে আমাকে গুণ করতে হবে, মানে দশমিক দিয়েই করতে হবে, 30 করতে হবে, সেই জন্য কত হয়ে গেল? 2 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এভাবে কি হচ্ছে আমাদের এই মানটা পেলাম, ভি এর মানটা পেলাম। ভি এ কত হবে? মিটার পার সেকেন্ড হবে নিশ্চয়ই। তাহলে এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। এবার দেখো আমরা কি জানি যে ভি সমান এসটি, তাই তো? এখানে এসটা কত? এসটা হচ্ছে যা দেখো যে আলোক যে সরণটা হবে সেটা কত হবে? এই বেধটা অতিক্রম করছে, তার মানে কি এই বেধের যে এটা পাবো, দূরত্বটা পাবো, সেটাই হবে কি? তার সরণের মানটা। তাহলে এখানে আমরা এই যেটা পাচ্ছি এটাই হচ্ছে কি? তার সরণটা। তাহলে এখানে আমরা কি বসাবো? যদি টি এর মানটা বার করি তাহলে এটা হয়ে যাচ্ছে কি? v/s হয়ে যাচ্ছে। তাহলে ভিটা কত বেরিয়েছে আমার? 2 × 10⁸। আর এখানে আমাদের এসটা কত হচ্ছে? 2 × 10⁻³ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে। সরি, এটা আমার হবে এস সমান ভিটি হবে। সরি, এটা ভুল করে দিয়েছি, এটা আমি এখানে করে দিচ্ছি। ঠিক আছে, এটা এস সমান হয়ে যাচ্ছে ভিটি। তাহলে টি এর মানটা বার করলে কত হবে? টি এর মানটা বার করলে হবে s/v হয়ে যাচ্ছে। তাহলে 2 × 10⁻³ বাই 2 × 10⁸। তাহলে এটা যদি করি তাহলে 2 এটা কেটে যাচ্ছে, তাহলে 10⁻8টা উপরে গেলে পরে কত হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে, তার মানে কি 8 আর 3 11 এত সেকেন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 10⁻11 সেকেন্ড আমাদের সময় লাগবে। তাহলে 2 mm মিলিমিটার বেধের একটি কাঁচের ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মি 10⁻11 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার হয়েছে কিভাবে করলাম? মিউ সমান c/v জানি, ভি সমান c/μ করলাম, সেখানে মানগুলো বসালাম, দিয়ে দেখতে পেলাম যে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড ভি এর মানটা বেরোচ্ছে, বেগটা বেরোচ্ছে। এস সমান আমরা কি জানি? ভিটি জানি। তাহলে টি এর মানটা এইভাবে বার করে দেখতে পেলাম 10⁻11 সেকেন্ড আমাদের অ্যান্সারটা আসছে। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কি বলেছে দেখো, একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও ইএমএফ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে কি দিয়ে প্রকাশ করা হয়? যেটাকে আমরা গোদা বাংলায় কি বলি? তড়িৎচালক বল। ঠিক আছে, তাহলে অভ্যন্তরীণ কোষ যেটাকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি, এই ছোট হাতের আর এর সাথে ই অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা, এই ই এর সম্পর্কটা কি হবে বার করতে বলেছিল। ঠিক আছে, তাহলে এই সম্পর্কটা আমাদের কোথা থেকে বেরোবে? তোমরা সবাই জানো যে এই রকম একটা ছবি দেখতে পাই। ঠিক আছে, যেখানে কি থাকে? তড়িৎ প্রবাহিত হয়, ব্যাটারি লাগানো থাকে, আর মাঝখানে একটা ছোট্ট এরকম রোধ পাই। ঠিক আছে, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে কি বড় হাতের আর এর মধ্য দিয়ে আমাদের কি হচ্ছে? তড়িৎটা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, ব্যাটারির সাহায্যে। তাহলে এইভাবেই আমাদের এই ছবিটা
নিশ্চয়ই তোমরা বইয়ে দেখতে পেয়েছিলে। তাহলে এখানে দেখো যে যদি আমরা এই সমীকরণটা এখান থেকে যদি আমরা দেখি সমীকরণটা, তাহলে এখানে রোধের একটা ইকুইভ্যালেন্ট পাচ্ছি, অর্থাৎ তুল্য রোধ পাবো, তাই তো? দুটো রোধ রয়েছে, এটা হচ্ছে কি রোধ আর এটা হচ্ছে কি অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে? তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক পাই আমরা, সেটা হচ্ছে যে ই সমান আই আর, যেটা ইকুইভ্যালেন্ট রোধ হয় অর্থাৎ তুল্য রোধ হয়। তাহলে তুল্য রোধটা কত হবে? আই ইন্টু এটা আর প্লাস ছোটো হাতের আর হয়ে যাচ্ছে, দুটো যোগ হয়ে যাচ্ছে কারণ দুটোই শ্রেণীতে রয়েছে, তাহলে যোগ করে দিলাম। তাহলে একবার এটাকে গুণ করো, আই আর প্লাস আই আর, ঠিক আছে? ভি সমান আমরা কি জানি বলো? ভি সমান আই আর জানি, তাই তো? তাহলে ই সমান এখানে আমরা ভি বসাতে পারি, ভি প্লাস আই আর বসাতে পারি, ঠিক আছে? তাহলে এবারে এটাকে আমরা আলাদা করব, অর্থাৎ আই আরটাকে এদিকে নিয়ে আসছি আর এদিকে কি হয়ে যাচ্ছে ভি, এটা কি হয়ে যাচ্ছে ই মাইনাস ভি হয়ে যাচ্ছে, তাই তো? ই মাইনাস ভি হয়ে যাচ্ছে, তাহলে এটা পাচ্ছি। তাহলে আর সমান কত হবে? আর সমান হয়ে যাচ্ছে ই মাইনাস ভি বাই আই। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাই হচ্ছে কি আমাদের সম্পর্ক, অভ্যন্তরীণ রোধের সাথে ই যেটা রয়েছে তার সম্পর্ক। বা তুমি এইটুকু যদি লিখে দাও তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে আই সমান আমরা কি পেলাম? ই মাইনাস ভি বাই আই। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, অর্থাৎ এই সমীকরণটা তোমাকে দেখিয়ে দিতে বলেছে, প্রতিষ্ঠা করে বলেছে, তার মানে কি আমাদের প্রতিষ্ঠা হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে এই উত্তরটা আমাদের হয়ে গেল। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটাতে কি দিয়েছে দেখো, 3.5 যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটাতে বলেছে যে অষ্টক সূত্রের সংজ্ঞা দাও, এবং কি তার সাথে আরেকটা কি দিয়েছে যে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যোগের উদাহরণ দাও, অর্থাৎ যোগ দুটির উদাহরণ দিতে বলেছে। তাহলে অষ্টক সূত্রটা দেখো আমি লিখে নিয়েছি তোমাদের টাইম বাঁচানোর জন্য। তো দেখো, মৌলের পরমাণু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন 8টা হলে পরমাণুটি কি হয়? সুস্থির হয়। অর্থাৎ আমরা এতদিনে কি জেনেছি যে কোনো একটা পরমাণু যদি দেখি তাহলে সেই পরমাণুটা কখন সুস্থির হবে? যদি বাইরে কক্ষে তার অষ্টক পূর্ণ বা 2টো বা 8টা ইলেকট্রন পূর্ণ হয়, ঠিক আছে? তাহলে এখানে অষ্টক পূর্ণ হলে পরে কি হয়ে যাচ্ছে? কোনো একটা পরমাণু, সেই পরমাণুটা সুস্থির হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটা স্টেবল হয়ে যাচ্ছে। তাহলে সবাই চাই স্টেবল হতে, তার জন্য কি হচ্ছে? বাইরে কক্ষে অষ্টক পূর্ণ হওয়ার চেষ্টা করছে, তাই তো? অষ্টকপূর্ণ করার চেষ্টা করছে। তাহলে এইভাবেই দেখো যে কোনো একটা পরমাণু যদি অষ্টকপূর্ণ হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? সুস্থির হয়ে যাচ্ছে। তাহলে এই যে অষ্টকপূর্ণ হওয়াটাই হচ্ছে কি অষ্টক সূত্র। অর্থাৎ আমরা যদি লিখি পুরোটাকে, তাহলে মৌলের পরমাণু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন 8টা হলে পরমাণু সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করে, অর্থাৎ সুস্থির হয়। একেই কি বলা হয়? অষ্টক বলা হয়, অষ্টক সূত্র বলা হয়, ঠিক আছে? এবার যদি ব্যতিক্রমটা দেখি, ব্যতিক্রম কোথায় 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 দেখা যায়? ব্যতিক্রম দেখা যায় এমন কি বলেছে? দুটি যৌগের উদাহরণ দিতে বলেছে, ঠিক আছে? তাহলে দুটি যৌগ হলো BeCl2 এবং AlCl3, ঠিক আছে? তাহলে এই দুটো অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখায়, মনে থাকবে। চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কি বলেছে দেখো, যে আয়নীয় যৌগ সমযোজী যৌগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। অর্থাৎ আয়নীয় যৌগটা এবং সমযোজী যে যৌগ, এই দুটি যৌগের মধ্যে দুটো পার্থক্য লিখতে বলেছে। তাহলে কি কি লিখবো দেখো, আয়নীয় যৌগের ক্ষেত্রে কি দেখতে পাই? যে গলনাঙ্ক উচ্চ গলনাঙ্ক পাই, তাই তো? তাহলে এর ক্ষেত্রে কি পাই? উচ্চ গলনাঙ্ক পাই। গলনাঙ্কটা কি হয়? উচ্চ হয়। এবং স্ফুটনাঙ্কটা কি হয়? স্ফুটনাঙ্কটাও কি হয়? উচ্চ হয়, ঠিক আছে? এর ক্ষেত্রে কিন্তু দুটোই কি হয়? কম হয়। অর্থাৎ গলনাঙ্ক বলো স্ফুটনাঙ্ক বলো দুটোই কিন্তু কম, অর্থাৎ নিম্ন গলনাঙ্ক, ঠিক আছে? গলনাঙ্কটা কি হয়? নিম্ন হয়, অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। এবং এই যে তো আয়নীয় যৌগগুলো কি করতে পারে? তোমরা সবাই দেখেছো যে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ ঘটাই, সেই তড়িৎ বিশ্লেষণে কি হয়? আয়নে ভেঙে যায়। যদি আমরা XY নিই, সেই আয়নটা ভেঙে যায় কি হবে? X প্লাস আর Y মাইনাস, এইভাবে, তাই তো? দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে এরা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কি করতে পারে? তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে? অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে? করতে পারে। এরা কিন্তু পারে না, ঠিক আছে? গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় পারে না। ব্যতিক্রম, এর ক্ষেত্রে যদি আমরা ব্যতিক্রমটা লিখি, ব্যতিক্রম হচ্ছে কি HClটা H প্লাস আর Cl মাইনাস আয়নে ভেঙে গিয়ে কি করতে পারে? তড়িৎ বিশ্লেষণ করতে পারে, ঠিক আছে? HClটা সমযোজী হওয়া সত্ত্বেও কিন্তু তড়িৎ বিশ্লেষণ করতে পারে। তাহলে এখানে তোমাকে একটা প্রশ্ন দিতে পারে তোমাদের পরবর্তী পরীক্ষাতে যদি আসে, ধরে নাও বলে দিল হচ্ছে HClটা কেন তড়িৎ বিশ্লেষণ করতে পারে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, তাহলে এটা একটা লক্ষ্য রাখবে, ঠিক আছে? তারপরেটা চলো দেখে নিই। তারপরেটাতে কি বলেছে দেখো, যে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা যথাযথ
কেন? অর্থাৎ তুমি আণবিক ভর ব্যবহার না করে, আণবিক ওজন ব্যবহার না করে তুমি সংকেত ওজন ব্যবহার করো, এটা হচ্ছে কি সবথেকে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, অর্থাৎ তুমি আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন কেন ব্যবহার করছো তার একটা যুক্তি দাও। ঠিক আছে, এখানে প্রশ্নটা এইটাই বলতে চেয়েছে। তাহলে দেখো যে যদি আমি একটা আয়নকে নিই, সেই আয়নটা কি হয়ে যাচ্ছে, আয়নীয় যৌগ নিলে পরে সেটা এক্স মাইনাস আর ওয়াই প্লাসে এইভাবে ভেঙে যাচ্ছে, বা ওয়াই মাইনাস এক্স প্লাসে এইভাবে ভেঙে যাচ্ছে, তাই তো? তাহলে এই যদি আমরা একটা আয়নকে নিই, সেই আয়নের ক্ষেত্রে কি হবে, কোনো একটা অণুর স্বতন্ত্র থাকে না, তাই তো? অণুর স্বতন্ত্র থাকে না, স্বতন্ত্র থাকে না, এটা হচ্ছে কি 1 নম্বর পয়েন্ট। তাহলে অণু স্বতন্ত্র থাকে না, এবং এই স্বতন্ত্রতা না থাকার জন্যই কি হচ্ছে, এবার বলো, তুমি যদি একটা অণু পাও, সেই অণু যদি নিজস্ব স্বাধীনতায় না থাকে, তাহলে তার ক্ষেত্রে কি আমি আণবিক কথাটা কি ব্যবহার করতে পারবো না, তাই তো? তাহলে এখানে স্বতন্ত্র অস্তিত্ব থাকছে না, তাহলে অস্তিত্ব না থাকার জন্যই এর ক্ষেত্রে আমরা কি পাবো না, আণবিক ওজনটা ব্যবহার করব না। ঠিক আছে, অর্থাৎ এর ক্ষেত্রে আমরা কি বলবো, যে সংকেত ওজন বলবো। ক্লিয়ার হয়েছে? তাহলে অণুর স্বতন্ত্রতা বা অস্তিত্ব থাকে না। ঠিক আছে, স্বতন্ত্র থাকে না, বা স্বতন্ত্র অস্তিত্ব থাকে না, এভাবে লিখে দাও। স্বতন্ত্র অস্তিত্ব থাকে না। ঠিক আছে, অস্তিত্ব থাকে না, তাই কি হচ্ছে, আয়নীয় যৌগের ক্ষেত্রে তাই লিখে দাও এখানে, তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে এবার এইটুকু লিখে দাও, তাহলে হবে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা হয়। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কি বলেছে দেখো, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন? এবার দেখো যে আমরা কি জানি যে অ্যামোনিয়াটা কি হয়, অ্যামোনিয়াটা সবাই জানো যে অ্যামোনিয়াটা কি হয়, একটু ক্ষারীয় হয়। তাহলে ক্ষার এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, সল্ট উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়াটা যদি আমরা দেখি, সল্ট উৎপন্ন হচ্ছে, তাই তো? তাহলে অ্যামোনিয়াটা কি ক্ষারধর্মী। ঠিক আছে, এইভাবে লিখবো, ক্ষারধর্মী। অ্যামোনিয়া ক্ষারধর্মী হওয়ার জন্যই কি হচ্ছে, গাঢ় H2SO4 এর সাথে বিক্রিয়া করে এটি কি উৎপন্ন করে, লবণ উৎপন্ন করে। এভাবে লিখবে। কি বললাম আরেকবার দেখে নাও, অ্যামোনিয়া ক্ষারধর্মী হওয়ার জন্যই গাঢ় H2SO4 অ্যাসিড, যেহেতু তার জন্য ক্ষার এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। ঠিক আছে, অর্থাৎ সল্ট উৎপন্ন করে, সেই জন্যই কি হয় না, ব্যবহার করা হয় না অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য, কারণ বিক্রিয়া করে নেয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে যদি আমরা বিক্রিয়াটা লিখি, তাহলে এইভাবে লিখবো, NH3 অ্যামোনিয়া প্লাস H2SO4। ঠিক আছে, এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, এখানে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, NH4 2SO4। ঠিক আছে, তাহলে এটা একটা কি হচ্ছে, এটা একটা সল্ট উৎপন্ন হচ্ছে। এখানে দেখো যে এই যে অ্যামোনিয়া, এটাকে যদি আমরা ব্যালেন্স করি, তাহলে ব্যালেন্স করলে কি পাবো, এখানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 দিয়ে গুণ করলে আমাদের এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কি হচ্ছে, সল্ট উৎপন্ন হচ্ছে, তার জন্য কি হচ্ছে, এটা ব্যবহার করা হয় না। তাহলে আমরা কিভাবে লিখব, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য কি হচ্ছে, H2SO4 ব্যবহার করা হয় না। তার কারণ হচ্ছে যে অ্যামোনিয়া যেহেতু ক্ষারধর্মী এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, সল্ট উৎপন্ন করে নেয়, তার জন্য কি ব্যবহার করা হয় না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো পরের কোশ্চেনটা দেখে নিই। তাহলে এখানে দেখো, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময় অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন? আমি এখানে লিখে দিয়েছি, দেখো অ্যান্সারটা। NaCl এর সাথে যদি ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয়, তাহলে কি হয়, গলনাঙ্কটা কমে যায়, আর যত কমে যাবে তত কী হবে, খুব সহজেই আমরা সোডিয়ামকে বার করতে পারবো, যেটা নর্মাল সাধারণ যদি আমরা সাধারণতভাবে দেখি, তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে, সেটা 1084 কেলভিন হচ্ছে, অর্থাৎ গলনাঙ্কটা। কিন্তু এর সাথে যদি আমরা ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, তোমার 875 কেলভিন হয়ে যাচ্ছে গলনাঙ্কটা। তার মানে কি গলনাঙ্ক কমে যাচ্ছে, সেই জন্য কি হচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইডটা যুক্ত করা হচ্ছে। ঠিক আছে, চলো পরেরটা দেখে নিই। পরেরটা বলেছে যে অথবা দিয়ে লোহাই মরিচে পড়ার প্রতিরোধের 2টি উপায় উল্লেখ করো। এটা খুব সহজ। ঠিক আছে, একটা হচ্ছে গ্যালভানাইজ দ্বারাই, আর একটা হচ্ছে নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দ্বারাই। চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কি দিয়েছে, পরেরটাতে দিয়েছে যে ডিনেচার্ড স্পিড কি, ডিনেচার্ড স্পিডটা কি হচ্ছে, একটা পানীয় অযোগ্য একটা স্পিড। ঠিক আছে, যেটা কি দিয়ে তৈরি হয়, ইথাইল অ্যালকোহলের সঙ্গে মিথাইল অ্যালকোহল, যেটা 10% অবশ্যই তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এবং সামান্য পিরিডিন, ন্যাপথা, কপার সালফেট ইত্যাদি মিশিয়ে পানের অযোগ্য করা, এটাই হচ্ছে কি আমাদের ডিনেচার্ড স্পিড। অথবা দিয়ে কি দিয়েছে দেখো আরেকটা, যেটা হচ্ছে যে শেষ কোশ্চেন, ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের একটি ব্যবহার লিখো। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল থেকে কি পাওয়া যায়, রেকটিফাইড স্পিড পাওয়া যায়। সেই রেকটিফাইড স্পিডটা কি হয়, জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে,
অ্যাসিটিক অ্যাসিড থেকে কি পাওয়া যায়, ভিনিগার উৎপন্ন হয়, যে ভিনিগারটা কি হয় মাছ মাংস সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আমাদের বিভাগ গ। তো পরের দিন আমরা বিভাগ ঘতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোই কেবলমাত্র সমাধান করব, কারণ কোশ্চেনগুলো খুব ইজি রয়েছে, অঙ্কগুলো একটু কঠিন তোমাদের মনে হচ্ছিল। ঠিক আছে, তো ওগুলো আমরা সলভ করে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।